আরজিকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে কি রাজ্যের মুখ্যমন্ত্রী ও কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে চাইছে সিবিআই? এরকম কথা কিন্তু কানে আসছে, বাতাসে ভাসছে। তদন্তের গতি প্রকৃতি দেখে এমন সম্ভাবনার কথা কিন্তু রাজ্যের মানুষের মনে তো আছেই। এটা কি সিবিআই যারা তদন্তে নেমেছে তাদের মনের মধ্যেও কি এই প্রশ্নটা এসছে? আশাটা কিন্তু আদৌ অস্বাভাবিক নয়। অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে এই দাবির কথা উঠে গেছে। গত মঙ্গলবার এই দাবি তুলেছে এই রাজ্যের বিজেপিও। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। হাইকোর্টের নির্দেশে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবার জন্য রাজ্য সরকার যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছিল 4 পুলিশ কর্তাকে মাথায় রেখে, সেটা তাদের হাত থেকে সেই কাজের ভার তুলে নিয়েছে হাইকোর্ট। তার বদলে হাইকোর্ট এই আর্থিক দুর্নীতির তদন্তের দায়িত্ব দিয়েছে সিবিআইকে। ভাবা গিয়েছিল সিঙ্গেল বেঞ্চের এই আদেশের বিরুদ্ধে রাজ্য সরকারের যা এ পর্যন্ত দেখা গেছে তাদের যেভাবে চলন, তাতে সিঙ্গেল বেঞ্চের এই আদেশের বিরুদ্ধে রাজ্য সরকার প্রথমে যাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তারপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সেখানেও যদি হেরে যায় চলে যাবে সুপ্রিম কোর্টে। এটাই হচ্ছে এই রাজ্য সরকারের এখন চলন হয়েছে এইটাই। কেন যাবে? কারণ তদন্ত বানচাল করতে কেন মেয়েটি, ওই ডাক্তার চিকিৎসক মেয়েটি মারা গেছে সেটা, এবং আর্থিক দুর্নীতি যে রাজ্যের বিশেষভাবে আরজিকরে আছে সেটাকে তাদেরকে ওই কার্পেটের নিচে সেগুলোকে পাঠিয়ে দেওয়ার জন্য হয়তো যেত, কিন্তু বাজার এখন গরম। আর এই গরম বাজারে এরকম করলে শুধু রাজ্যের যে মানুষ খেপে যাবে তা নয়, সারা দেশের পাবলিক আরো খেপে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সেটা একেবারে ধুলোয় মিশে যেতে পারে। এই ভয়ে যায়নি ডিভিশন বেঞ্চে কিংবা সুপ্রিম কোর্টে। অতঃপর সিবিআই যথারীতি এফআইআর দায়ের করে সন্দীপ ঘোষ এবং তার দলবলের বিরুদ্ধে, একা সন্দীপ ঘোষের বিরুদ্ধে নয়, তার দলবলের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে এই বিষয়ে। কিন্তু এখন শুধু সিবিআই নয়, এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিও। ECIR বা এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দাখিল করেছে। এটা ইডির একটা ইন্টারনাল ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো এরা তৈরি করে তাদের ওখানকার এফআইআর হিসেবে, এবং এটা তৈরি হয় PMLA বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 এর সেই তার অধীনে কোনো মামলা রুজু করতে গেলে এরকম করে। এটা এক ধরনের এফআইআর, আগেই বলেছি। এরপরে স্পেশাল PMLA কোর্টে হবে বিচার। ঘটনার সঙ্গে যারা ওয়াকিবহাল মহল তাদের মতে সিবিআই যাদের নামে এফআইআর করেছে তাদের সবাই ইডি তদন্তের আওতায় আছে। কারণ সিবিআই এর এফআইআর এর উপরে ভিত্তি করে হয়েছে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই ECIR। যেহেতু এফআইআরটি সিবিআই থেকে নেওয়া হয়েছে, তাই সন্দীপ ঘোষ সমেত বাকি সব অভিযুক্তের নাম ইডির তদন্তেও একই। কর্মকর্তারা বলেছেন ইডি তদন্তকারীরা ইতিমধ্যেই বিভিন্ন উৎস থেকে এই হাসপাতাল, মানে আরজিকর হাসপাতাল
এবং তার মেডিকেল কলেজের যাবতীয় ব্যাংকিং নথিপত্র এবং প্রকিউরমেন্টের মেডিকেল যে সমস্ত সামগ্রী প্রকিউরমেন্ট কেনাকাটা হয় তার সমস্ত নথি সংগ্রহ করেছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ এবং তাদের বক্তব্য রেকর্ড করার জন্য সমন জারি করতে পারে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে একজন সিনিয়র ইডি অফিসার বলেছেন, আমরা সন্দীপ ঘোষ এবং তার সমস্ত ঘনিষ্ঠ সহযোগীদের সাথে যুক্ত সমস্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখতে শুরু করেছি। কলকাতা হাইকোর্টের নির্দেশে নথিভুক্ত করা এফআইআরে সিবিআই সন্দীপ ঘোষ এবং কয়েকটি সম্ভবত 3টি কলকাতা ভিত্তিক বেসরকারি সংস্থা যাদেরকে নানা রকম বরাত দিয়েছিল হাসপাতালের সন্দীপ ঘোষ, তাদের নাম যেমন একটা আছে জোরহাট বাণীপুর, একটা আছে মা তারা ট্রেডার্স, একটা আছে ঈশান কাফে, এরপরে ক্ষমা লোহাকে তাদের, এবং এদের যে দুর্নীতি প্রতিরোধ আইনের 120B যা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র, 420 প্রতারণা এবং ধারা 7 মানে সরকারি কর্মচারীকে ঘুষ দেয়া সংক্রান্ত অপরাধ, এই ধারাগুলোতে মামলা হয়েছে। সিবিআই রবিবার সন্দীপ ঘোষ, প্রাক্তন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সঞ্জয় বশিষ্ঠ এবং কলকাতার আশেপাশে 13 জনের বাড়িতে অভিযান চালিয়েছিল এই মেডিকেল ইনস্টিটিউট মানে আরজি করে কথিত আর্থিক অনিয়মের তদন্তের জন্য, যার সঙ্গে ধর্ষণ এবং হত্যার অভিযোগ, তার সাথেও কিন্তু এর একটা সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের জন্যই তারা কিন্তু স্ক্যানারে রয়েছে। গত 9 আগস্ট আপনারা জানেন যে আরজি করে ওই কাণ্ড ঘটেছিল, মৃত্যুটি হয়েছিল, ধর্ষণ এবং মৃত্যু। সেই সম্পর্কে ইডি কি করছে, এই সিবিআই কি করছে, কতদূর এগোতে পারল এবং যাদের বাড়িতে সেদিন তদন্ত করতে গিয়েছিল, অভিযান চালিয়েছিল, সে সম্পর্কে কি হয়েছে জানতে চাওয়া হলে সিবিআই এর একজন অফিসার বলেছিলেন, বহুত কুছ হ্যায়, মানে অনেক কিছু আছে। সন্দীপ ঘোষ 4 জন ডাক্তার, একজন সিভিক ভলেন্টিয়ার এবং প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, তার মানে মোট 7 জনের সেদিন পলিগ্রাফ পরীক্ষা হয়ে গেছে ইতিমধ্যে। সেই শিক্ষানবিশ ডাক্তার মেয়েটির মৃতদেহ যেটা পাওয়া গিয়েছিল সেখানে সেই ব্যাপারে কিন্তু শুধুমাত্র গ্রেপ্তার হয়েছে পর্যন্ত সঞ্জয় রায়, আর কেউ কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। ইতিমধ্যে বিজেপি দাবি তুলেছে শুধু সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, সঞ্জয় বশিষ্ঠ এরা নয়, এই চক্রের নিউক্লিয়াস বা মূল মক্ষীরানী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সুতরাং তার বিরুদ্ধে তদন্ত করুক ইডি এবং সিবিআই। ভারতীয় জনতা পার্টি গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পলিগ্রাফ টেস্ট করার দাবি জানিয়েছে। বিজেপির বক্তব্য, নিহত ডাক্তার মেয়েটির হত্যা ও ধর্ষণ, তার মৃতদেহের হেলাফেলা করে ময়না তদন্ত করতে হয়, তাই যা খুশি ভাবে একটা তদন্ত করা, ময়না তদন্ত করা এবং সেকেন্ড পোস্টমর্টমের সুযোগ না দিয়ে পুলিশকে দিয়ে তড়িঘড়ি করে দেহ পুড়িয়ে দেয়া, ক্রাইম সিন লন্ডভন্ড করে দেয়া ইত্যাদি যাবতীয় কাজ হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যকে মাথায় রেখে। সেই উদ্দেশ্যটা হলো হাসপাতালের দুর্নীতি যাতে প্রকাশ না পায় তার জন্য। মমতা ব্যানার্জি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, আবার তিনি পুলিশ মন্ত্রী, শাসক দলের সর্বোচ্চ নেত্রী তিনি। এত ব্যাপার ঘটছে তার দপ্তরে, আরজি কর কলকাতার উপরে, এবং যে সন্দীপ ঘোষ হচ্ছেন তার অত্যন্ত প্রিয় পাত্র। আপনারা সবাই জানেন, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সন্দীপ ঘোষের জন্মদিনে মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
কতটা কাছের মানুষ হলে এই শুভেচ্ছা বার্তা যায় সেটা নতুন করে বলার কোনো দরকার নেই। সুতরাং এত ব্যাপার ঘটে গেল আরজি করে এবং ঘটছে, আর তিনি কিচ্ছু জানেন না, এটা হতে পারে? পারে না। স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি জানেন, কতটা জানেন, সেটা তদন্তের স্বার্থে তদন্তকারীদের জানা উচিত। নইলে এই কেসের, এই মামলার, এটা এত জটিল মামলা, এই জটিল মামলার সুতোগুলো, জটগুলো খোলা যাবে না। এটা সাধারণ মানুষ আমরা মনে করি। এই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীকে তাই তদন্তের আওতায় নিয়ে আসার জন্যে সিবিআইয়ের উচিত মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো, জিজ্ঞাসাবাদ করার জন্য আদালত কিংবা অন্য কোনো কর্তৃপক্ষের, যেমন রাজ্যপালের, তার কাছ থেকে কোনো অনুমতির দরকার নেই। কারণ এখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে না, মুখ্যমন্ত্রীকে তার সাক্ষ্য নেওয়ার জন্যে, তদন্তের স্বার্থে তার বক্তব্য নেওয়ার জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। এখানে তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা নয়। সুতরাং রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতি কারোরই কোনো রকম, কোনো জায়গা থেকে কোনো রকম তার অনুমতির দরকার নেই। একই কথা প্রযোজ্য নগরপাল বা কলকাতার পুলিশ কমিশনার সম্পর্কেও। ঘটনার পর থেকেই তার ভূমিকা প্রশ্নের মুখে। মৃতদেহের পোস্টমর্টেম, মৃতদেহের অন্ত্যেষ্টি, ক্রাইম প্লেস সংরক্ষণে আমাদের যে পুলিশ কমিশনার, তার ব্যর্থতা, এগুলো অনিচ্ছাকৃত হয়েছে। এতগুলো জিনিস একসাথে ঘটছে অনিচ্ছাকৃতভাবে, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। একটা প্ল্যান মাফিক, একটা ছক করে এগুলো করা হয়েছে। মনে রাখতে হবে, কামদুনির ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাতেও বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠেছিল। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল, সিবিআই যেদিন সেখানে রিপোর্ট দিয়েছিল তদন্তের, সেখানে সিবিআই জানিয়েছিল ঘটনার 5 দিন পরে তারা পেয়েছে তদন্তের ভার, ততদিনে ক্রাইম সিন লন্ডভন্ড করা হয়ে গেছে। এটা শুনে আমাদের অনেকেই সিবিআই কতটা সফল হবে, আদৌ সফল হবে কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন। বিশেষত সোশ্যাল মিডিয়ায় অনেক ইউটিউবারও এই বিষয়ে বলেছেন যে কিছুই পাবে না বলেই সিবিআই আগের থেকে হাত ঝেড়ে দিয়েছে, যে 5 দিন পরে তারা তদন্তের ভার পেয়েছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যেরকম উৎসাহ ও সতর্কতার সঙ্গে সিবিআই এগোচ্ছে, তাতে সবার কিন্তু আশান্বিত হওয়ার কারণ আছে। এই আশা আরো বেড়েছে সিবিআই হেডকোয়ার্টার থেকে ম্যাডাম সীমা পাহুজা, এসিপি, তাকে এখানে পাঠানোর, তদন্তের দায়িত্ব দিয়ে এখানে পাঠাবার পর। সীমা পাহুজাকে আশা করি মনে আছে আপনাদের, 2017 সালের জম্মুর ওই কোটকাই রেপ অ্যান্ড মার্ডার কেস, যা সাধারণত গুড়িয়া মামলা নামে খ্যাত, তার সফল তদন্ত করেছিলেন তিনি। এছাড়া কুখ্যাত হাতরসের রেপ অ্যান্ড মার্ডার কেস, তার নিষ্পত্তিও করেছিলেন এই সীমা পাহুজা। কলকাতার এই হত্যাকাণ্ডের তদন্তে তিনি আসায় সিবিআই যেমন প্রবলভাবে এগিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে আমরাও দেশের মানুষ, রাজ্যের মানুষ, দেশের মানুষ, আমরাও কিন্তু অনেক আশা রেখেছি। অসমর্থিত সিবিআই সূত্রে জানা যাচ্ছে, যার কথা আগেই বলেছি, তদন্তের জন্য কলকাতার সিপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জেরা করার কথা ভাবা হচ্ছে। সেটা যদি হয়, আমরাও মনে করি তাহলেই এই জটিল সমস্যার সমাধান
তার পথ খুঁজে পাওয়া যাবে, জট খুলতে পারবে। কারণ এত জটিল একটা জিনিস, তাকে খুঁজতে অনেক গভীরে যেতে হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।